আসসালামু আলাইকুম। নাসা একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আমরা করব অনুশীলনী 7.2 এবং 7.2 এর আমরা প্রথমে আজকে করব। গতকালকে আমরা 6 পর্যন্ত করেছি। আজকে আমরা 7 থেকে শুরু করব। 7 অঙ্কটা কি আছে সবাই একটু লক্ষ্য করো। দুইটি সংখ্যার যোগফল 55, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান হলে সংখ্যা দুইটি নির্ণয় করে। মনে করি মনে করি ছোট সংখ্যাটি x, সুতরাং বড় সংখ্যাটি হবে, যেহেতু দুইটি সংখ্যার যোগফল আমাদের 55, 55 থেকে 1 বিয়োগ। এখন আমরা শর্ত মতে চলে যাই। শর্ত মতে কি বলা হয়েছে? বড় সংখ্যাটির 5 গুণ, বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। ছোট সংখ্যাটির 6 গুণ বড় সংখ্যাটির কি 5 গুণের সমান। বড় সংখ্যাটি, যেমন বড় সংখ্যাটি কত আছে? 55 মাইনাস x, এটার সাথে 5 গুণ। আর ছোট সংখ্যা দিয়ে ছিল x, 6 গুণ মানে 6x। এখন আমরা চলে যাব 6x, 5 দিয়ে 55 কে গুণ করবো 275, 5 দিয়ে x দিলে 5x। এখন আমরা এই যে 5x, এটা 6x এর সাথে চলে আসবো, অর্থাৎ এই সাইডে চলে আসবে। এই সাইডে চলে আসলে এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস আছে হয়ে যাবে প্লাস। এখন 5 আর 6 11x, বা x থাকবে 75, 275 কে ভাগ দেবো আমরা 11 দিয়ে। 11 দিয়ে যদি 275 ভাগকে ভাগ দেই, 11 দুগুণে 22, এখানে থাকে 5 আর 5 55, 5 11 55, অর্থাৎ 25। অর্থাৎ আমাদের একটি সংখ্যা 25। ছোট সংখ্যাটি ছোট সংখ্যাটি সুতরাং বড় সংখ্যাটি তার মানে ছোট সংখ্যাটি বললাম 25, যেহেতু বড় সংখ্যাটি আমরা এই 55 থেকে 1 বিয়োগ মানে 30, 25 বিয়োগ 55 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে আমাদের থাকে 30। এখন আমরা চলে যাব 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্কে কি আছে আমরা দেখি। 8 নম্বর অঙ্কে আমাদের আছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম এবং মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে এবং মিতার 12 টাকা বেশি আছে। তাহলে আমাদের নাই কি? রীতার চেয়ে গীতার 6 টাকা কম, অর্থাৎ আমাদের নাই গীতার, অর্থাৎ গীতার নাই। তাহলে আমাদের লিখতে হবে মনে করি রীতার আছে 1 টাকা। যেহেতু রীতার 1 টাকা আছে তাহলে আমাদের গীতার কি হবে? এখানে বলা আছে রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে। তার মানে x বিয়োগ 6, এবং বলা আছে মিতার 12 টাকা বেশি আছে। তার মানে মিতার কি আছে? সুতরাং মিতার আছে 12, অর্থাৎ রীতার আছে 6 টাকা কম এবং মিতার আছে 12 টাকা বেশি। এখন আমরা চলে যাই শর্ত মতে। যেহেতু বলা হয়েছে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, তাহলে আমরা কি করবো? এখন আমরা এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 সমান সমান 180।
এখন আমরা ব্রেকেট গুলো সরাই দেব। ব্রেকেট না দিলে হয়তো এক্স 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 3x, 12 থেকে 6 গেলে 6, এই 6 ওই সাইডে চলে যাবে, 6 যদি ওই সাইডে চলে যায় 180 থেকে 6 বিয়োগ 174। 174 কে আমরা ভাগ দিব 3 দিয়ে, 3 5 15, 3 5 15, তাহলে এখানে থেকে 2 আর 4, 24, 3 আর 24। সুতরাং আমরা পেলাম কি রিতার আছে 58 টাকা। সুতরাং গীতার কি হবে? ওই যে আমরা লিখছি x - 6, এখানে x এর মান পেয়েছি 58, 58 থেকে 6 চলে গেলে থাকে আমাদের 52, অর্থাৎ গীতার আছে 52 টাকা। এখন আমরা চলে যাব মিতার। মিতার আছে আবার 12 টাকা বেশি। মিটার যদি 12 টাকা বেশি হয়, x এর মান হলো 58 যোগ 12, 58 আর 12, 2 আর 8 10, 10 এর শূন্য, এক এক রেখে 2, 2 আর 5 7। তার মানে আমরা কি পাই? আমরা এখানে রিতার পেয়েছি 58 টাকা, গীতার পাইছি 52 টাকা এবং মিতার পেয়েছি 70 টাকা। পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। এখন আমরা 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বর অঙ্কটা কি আছে আমাদের, আমরা একটু দেখে নেই প্রশ্নটা। 9 নম্বর অঙ্ক আমাদের আছে একটি খাতা ও একটি কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। খাতা এবং কলমের কোনটির দাম কত? প্রথমে আমরা যেহেতু খাতা আছে, প্রথমে খাতা এবং কলমের দাম 75 টাকা। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। আমাদের 9 নম্বর অঙ্কটা কি আছে? একটি খাতা ও কলমের মোট দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম এবং কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হবে। খাতা এবং কলমের দাম কোনটির কত দাম? প্রথমে আমরা লিখলাম, মনে করি কলমের দাম x টাকা, সুতরাং খাতার দাম 75 মাইনাস x। এখন আসি আমাদের যে শর্তটা কি? খাতার দাম 5 টাকা কম, অর্থাৎ খাতার যা দাম সেখান থেকে 5 টাকা কম করলাম, এবং কলমের কলমের দাম 2 টাকা বেশি, অর্থাৎ যা আছে 2 টাকা বেশি। কলমের দাম x, 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ, অর্থাৎ কলমের দামের দ্বিগুণ, অর্থাৎ কলমের সাথে 2 গুণ করতে হবে। এখন আসি আমরা 75 থেকে 5 গেলে আমাদের হবে 70, এবং x এর x, 2 দিয়ে 2 x কে দিয়ে 2x, 2 দিয়ে 2 কে দিয়ে 2 দুগুণে 4। এই যে 2x আছে প্লাস, এই সাইডে নিয়ে আসবো, এটা হয়ে যাবে মাইনাস। আমাদের এই যে 70 আছে প্লাস, এই সাইডে নিয়ে গেলে এটা হয়ে যাবে মাইনাস। 2টা x আর একটা x, আমাদের হবে 3টা x, এবং 70 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমাদের হবে 66। এখন আমরা এই বিয়োগ কাটা, x রাখবো এবং 66 নিচে নিয়ে যাবো 3 কে। তাহলে 3 দিয়ে ভাগ দিলে আমাদের কি হয়? 22 হয়। অর্থাৎ আমরা পেলাম কলমের দাম x = 22 টাকা। সুতরাং কি হবে? খাতার দাম, সুতরাং খাতার দাম হবে 75 বিয়োগ 22, 5 থেকে 2 গেলে 3, 5 থেকে 2 গেলে 7 থেকে 2 গেলে 5, অর্থাৎ 53 টাকা। তাহলে আমরা কি পেলাম? খাতার দাম, কলমের দাম 22 টাকা এবং খাতার দাম 53 টাকা। আমরা চাইলে এই উত্তরটা এভাবে লিখতে পারি, ANF দিয়ে আমরা লিখতে পারি। সুতরাং কলমের দাম 22 টাকা, খাতার দাম 53 টাকা।
আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটা কত? পরবর্তী অঙ্ক হলো আমাদের 10 নম্বর অঙ্ক। একজন ফল বিক্রেতা মোট ফলের 1/2 অংশ আপেল, 1/3 অংশ কমলা লেবু এবং 40টি আম আছে। তার নিকট মোট কতগুলো ফল আছে? আমরা মনে করি মোট ফল আছে এক্সটি। সুতরাং কি বলা হয়েছে? মোট ফলের এত অংশ আপেল, অর্থাৎ আপেল আছে, লিখতে পারি 1/2টি। আপেলের পরে আমরা লিখতে পারি কমলা লেবু আছে, কমলা লেবু আছে কি 1/3 অংশ, অর্থাৎ 1/3। এবং আম আছে 40টি। সুতরাং যদি আমরা সাজাই, তাহলে কিভাবে সাজাইতে পারি? যেহেতু লেখা আছে তার নিকট মোট এই কতগুলো ফল আছে বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি প্রথমেই শর্ত মতে আমরা লিখতে পারি x+2, x+3 এবং 40 সমান সমান, যেহেতু এটা আপেল, কমলা লেবু এবং আম, সমান সমান আমরা লিখতে পারি x, যেহেতু মোট ফল আছে x। এখন আমাদের যে পূর্বের যে নিয়ম অনুসারে আমাদের এক্সটা এই সাইডে নিয়ে আসবে, অর্থাৎ আমাদের এক্স আছে প্লাস হয়ে যাবে মাইনাস, আর 40 ওই সাইডে নিয়ে যাবে, 40 আছে প্লাস হয়ে যাবে মাইনাস। এখন আমরা কমন নেব 3 এবং 2 এর লসাগু যদি আমরা করি, 3 দুগুণে 6, 2 দিয়ে 6কে ভাগ দিলে হয় 3, 3 দিয়ে x কে গুণ 3x, 3 দিয়ে যদি আমরা 6কে দেই তাহলে হয় আমাদের 3 দুগুণে 6, তো 2 হয়, 2 দিয়ে x কে দেই 2x। যেহেতু x এর নিচে কিছু নেই, মনে মনে 1 আছে, একবার ডাইরেক্ট গুণ করবো, 6 দিয়ে x কে গুণ করলে 3 হয়। তাহলে আমরা পাই কি এখানে 3 আর 2 5x, 3 আর 2 5x এবং এখানে 6x, অর্থাৎ 6 থেকে যদি 5 চলে যায় আমাদের থাকে -x। এখন আমরা 6 এর সাথে 40 গুণ করবো, যদি 6 এর সাথে 40 গুণ করি, 6 0 0, 4 6 24, এই মাইনাসে মাইনাসে কাটা, তাহলে কি পেলাম? সুতরাং x সমান সমান পেলাম 240, অর্থাৎ আমাদের সর্বমোট ফল আছে 240টি। তাহলে আমরা লিখতে পারি মোট ফল আছে 240টি। এখন আমরা চলে যাব আমাদের 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক কি আছে? 11 নম্বর অঙ্ক আমাদের কি আছে? পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? আমরা লিখব মনে করি পুত্রের বর্তমান বয়স 1 বছর। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসতে পারে, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, সৃজনশীল আসবে আর কি।
পরীক্ষায় তো তোমার এইভাবে হুবহু এইভাবে আসবে না, হয়তো এটা সৃজনশীল আকারে আসবে। সুতরাং পিতার বর্তমান বয়স কত হবে? 6x। কেন? কারণ পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, এই জন্য আমরা 6x থাকলো। এখন আমরা লিখবো 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে আমরা সুতরাং লিখবো 5 বছর পর, 5 বছর পর পুত্রের বয়স। ধরো তোমার বয়স এখন 5 বছর, তাহলে 5 বছর পরে তোমার বয়স বাড়বে না, অর্থাৎ 5-এর জায়গায় তোমার বয়সের 5 বেড়ে 10 হবে। সুতরাং এখানে x এর সাথে 5 যোগ। আবার 5 বছর পর পিতার বয়স, 6x এর সাথে 5 যোগ হবে। এখন শর্ত মতে এখানে কি বলা হয়েছে? তার 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। তাহলে আমরা লিখতে পারি x+5, 6x+5 = 45। এখানে হবে কত? 6 আর 1 7x, 5 5 10। যেহেতু আমরা এখানে 7 এ এই 10 কে ওই সাইডে নিয়ে যাব, 10 হয়ে যাবে আসলে প্লাস হয়ে যাবে মাইনাস। 45 থেকে 10 গেলে থাকে 35। যদি 35-কে আমরা ভাগ দিই 7 দিয়ে, 5 7 35। তার মানে আমরা পেলাম কি? পুত্রের বর্তমান বয়স পেলাম 5, অর্থাৎ 5 বছর লিখবো। সুতরাং পুত্রের বর্তমান বয়স 5 বছর। সুতরাং পিতার বর্তমান বয়স হবে, যেহেতু 6x ছিল, এখানে x এর মান বসাবো 5, 5 6 30। তার মানে পুত্রের বর্তমান বয়স 5 বছর এবং পিতার বর্তমান বয়স 30 বছর। এখন আমরা চলে যাবো 12 নম্বর অঙ্কে। পরবর্তী অঙ্কটি কি আমরা দেখি কি আছে আমাদের। লেখা আছে লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3, তাদের দুজনের বয়সের সমষ্টি 30 বছর, কার বয়স কত? তাহলে আমরা ধরি, মনে করি লিজার বয়স লিজার বয়স 2x বছর। সুতরাং শিখার কি হবে? একই রকম, শিখার বয়স হবে 3x বছর। যেহেতু তাদের দুজনের বয়সের সমষ্টি কত? 30, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে, কি 2x + 3x 30, 3 আর 2 কত? 5x। x রাখবো, 30-কে ভাগ দিব 5 দিয়ে, 5 6 30। তার মানে আমরা পেয়ে গেলাম x এর মান। সুতরাং আমরা লিখবো লিজার বয়স 2x বছর, 2 গুণ x এর মান কত? 6, 6 2 12, 12 বছর। সুতরাং শিখার বয়স 3x বছর, 3 গুণ x এর মান কত? 6, 3 6 18। তার মানে আমরা পেলাম লিজার বয়স 12 বছর এবং শিখার বয়স 18 বছর। খুবই সিম্পল অঙ্ক, তবে এই ধরনের অঙ্ক না আসলেও এটা আরো সৃজনশীল আসতে পারে। সৃজনশীল আকারটা আমরা শিখবো এবং আমরা পরবর্তীতে চর্চা করবো ইনশাল্লাহ। এখন আমরা একটা ব্যতিক্রম অঙ্ক করব, খেলাধুলা বিষয়ক অঙ্ক। আমাদের পরবর্তী অঙ্ক হলো 13। কি আছে?
এখন আমরা চলে যাব 13 নম্বর অঙ্কে। একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের রান সংখ্যা 58। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে 5 রান কম হলে ওই খেলায় ইমনের রান সংখ্যা কত? আমরা লিখলাম, মনে করি ইমনের রান সংখ্যা এক্স, সুতরাং সুমনের রান সংখ্যা 58 - এক্স। শর্ত মতে কি বলা হয়েছে, আবারও শর্তটা আমরা পড়ি। বলা হয়েছে ইমনের রান সংখ্যা, অর্থাৎ ইমনের রান সংখ্যা আমরা লিখলাম এক্স। শর্ত মতে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে, কয় গুণ? দ্বিগুণের চেয়ে 5 রান কম। তার মানে এখানে ব্রেকেটটা এখানে হবে। তাহলে এখন আমরা লিখি এক্স ইকুয়াল টু 2 দিয়ে আমরা 58কে গুণ করবো, আর দুগুণে 16, 16 6, 5 দুগুণে 10, 10 আর 1 11, 2 দিয়ে এক্স দিলে 2x। 116 থেকে 5 চলে গেলে আমাদের থাকে 111। যেহেতু 2x এখানে আছে মাইনাস, এখানে চলে আসলে এটা হয়ে যাবে প্লাস, বা 2x এবং একটা x, 3টা x। এবং এখানে x রাখবো, ভাগ দিব, 3 3 9, থাকে এখানে 2 আর 1 21, 3 7 21। আবার 3 3 9, থাকে এখানে 2, এখানে 1 21, 3 7 21। সুতরাং ইমনের রান সংখ্যা 37। খুবই সিম্পল অঙ্ক, খালি এখানে একটু তোমার মনে রাখতে হবে, যেখানে দ্বিগুণের চেয়ে 5 কম ইমনের রান সংখ্যা। এই সূত্রটা যদি তুমি লিখতে পারো এতটুকু, তাহলে তোমার জন্য এই অঙ্ক পানির মতো সহজ। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক কি? 14। একটা ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছায়। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার হলে 10 মিনিট সময় বেশি লাগত। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? তাহলে আমরা ওইখান থেকে শুরু করব। মনে করি দূরত্ব দুই স্টেশনের দূরত্ব x কিলোমিটার লিখলাম। এখন আমরা আসি, যেহেতু এখানে বলা হয়েছে কি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে, অর্থাৎ 30 কিলোমিটার যায় 60 মিনিট। এই যে এখানে বলছে 1 ঘন্টায়, তাহলে আমরা 1 ঘন্টা বলতে 60 মিনিট, তাহলে 30 কিলোমিটার যায় 60 মিনিট। সুতরাং 1 কিলোমিটার যায় উপরে 60, নিচে 30। সুতরাং x কিলোমিটার যায় 60-এর সাথে x গুণ 30, অর্থাৎ 60x ভাগ 30। আবার আবার কি আবার 25 কিলোমিটার যায় 1 ঘন্টা, তাহলে আবার একইভাবে লিখবো, 25 কিলোমিটার যায় 1 ঘন্টায়, 1 ঘন্টা বা 60 মিনিট। সুতরাং 1 কিলোমিটার যায় 60 ভাগের 25। সুতরাং x কিলোমিটার যায় 60x ভাগ 25, বা 60x ভাগ 25। তাহলে আমরা কি পেলাম?
30 কিলোমিটার যায় এত মিনিটে এবং 25 কিলোমিটার যায় এত মিনিট। এখন আমরা লিখবো শর্ত মতে। এখন আমরা এখানে শর্ত মতে চলে যাই। 60x 25, ওই যে আমাদের 25 কিলোমিটারের যত সময় নেয় ওই সময়টা দিলাম আমরা, এটা আগে লিখলাম, এবং যেটা ছোট যেটা বড় এটা পরে লিখলাম। এখন আমরা 25 এবং 30-এর যদি লসাগু করি তাহলে আমাদের কি হয় দেখো, 5 5 আর 25, 5 6 30, তাহলে 5 6 30, 5 30 10, আমাদের হবে এখানে লসাগু হবে 10। এই 25 দিয়ে আমরা 10 যদি ভাগ দেই তাহলে আমাদের হয় কত, 6। 6 দিয়ে আমরা 60-কে গুণ করলে হয় 360, এক্স এর এক্স, বিয়োগের বিয়োগ। একইভাবে 30 দিয়ে আমরা 150-কে ভাগ দিই, ভাগ দিলে আমাদের হয় 5। 5 দিয়ে 60-কে গুণ করলে 5 6 30 হচ্ছে 300x। আচ্ছা এখন আসি, দেখো এই 360 থেকে 300 চলে গেলে থাকে কত, 60x। আর নিচে 150, এই 150 যদি 10 দিয়ে গুণ করে তাহলে হয় আমাদের কত, 1500। এখন 1500 হলে আমরা এই 60 দিয়ে 1500-কে ভাগ দিই, 60 দিয়ে যদি আমরা 1500-কে ভাগ দিই, 6 দিয়ে 15 দিলে 6 দুগুণে 12, থাকে এখানে 3 আর 0, তাহলে কত, 3 দিয়ে হলে 3 5 5 6 30, আর 0 0 কাটা, অর্থাৎ আমাদের হয় 25। অর্থাৎ 2 স্টেশনের দূরত্ব হয় আমাদের 25 কিলোমিটার। এই অঙ্কটা একটু ব্যতিক্রম, যদি তোমরা না বোঝো, একান্তই না বোঝো তাহলে বারবার দেখবে। এখন আমরা এই অধ্যায়ের সবার লাস্টের অঙ্কে চলে যাব। এই অঙ্কটা দিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করব। অঙ্কটা কি দেখো, একটি জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমির পরিসীমা 40 মিটার হলে জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি একইভাবে, মনে করি জমির প্রস্থ x মিটার, সুতরাং জমির দৈর্ঘ্য কত হবে, ওই যে 3 গুণ বলা হয়েছে, যে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য 3 গুণ বড়, অর্থাৎ 3x মিটার। এখন আমরা শর্ত মতে চলে যাই। শর্ত মতে কি বলছে, জমির পরিসীমা 40, যদি জমির পরিসীমা 40 হয়, আমরা পরিসীমা জানি কি, পরিসীমা ইকুয়াল টু পুরো ব্রেকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ। সূত্রটা আমরা টু ব্রেকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমা সূত্র। আর পরিসীমা কি, তোমরা যারা না বুঝবে তাদের জন্য, যেমন ধরো এটা একটা জমি, জমির এটা হলো প্রস্থ, এটা হলো দৈর্ঘ্য। এই যে পুরো জায়গাটা এই যে লাইনটা, পুরো লাইনটা হলো তোমার পরিসীমা। তাহলে এখন দেখো, 2 দিয়ে 3-কে দিলে 3 গুণ 6x, 2 দিয়ে x দিলে 2x, 40 40, 6 আর 2 কত, 8x। এখন আমরা x রাখবো এবং 40-কে 8 দিয়ে ভাগ দিব। 40-কে যদি 8 দিয়ে ভাগ দেয় তাহলে হয় আমাদের কত, 5 আর 40। অর্থাৎ আমরা কি পেলাম, জমির প্রস্থ পেলাম, জমির প্রস্থ 5 মিটার। সুতরাং জমির দৈর্ঘ্য, এই যে 3x মিটার, 3 গুণ 5, 3 5 15 মিটার। আমার এই পুরো ভিডিওটা অনেক বড় ভিডিও, তোমরা যদি একান্তই না বুঝো বারবার ভিডিওটা দেখবে। আসলে এই অঙ্কগুলো যদি তোমরা পারো তাহলে তোমরা এইটে অষ্টম শ্রেণী নবম শ্রেণীতে উঠলে তোমাদের জন্য অঙ্কগুলো সহজ হবে। এখন থেকে যদি তোমরা না পড়ো তাহলে তোমাদের জন্য কঠিন হতে এসে, বিশেষ করে আমার কাছে যেসব স্টুডেন্টরা পড়ো, তোমরা এই ভিডিওটা দেখবে, বারবার দেখবে। একটা অঙ্ক তুমি বুঝলে কিন্তু পারবে না, আর ওর জন্য তোমার বারবার দেখতে হবে, বারবার। তো আজকে এই পর্যন্তই। মোটামুটি যারা আমার এই অঙ্কটা বা এই অধ্যায়টা পুরো
পাঠটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ, সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভ কামনা রইল।